আশা করি সবাই ভালো আছেন। আমরা পড়তেছিলাম গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। তো আজকে আমরা সেটা কন্টিনিউ করব। লাস্ট ক্লাসে আমরা আসলে বার চার্ট, পাই চার্ট শিখেছিলাম। তো আজকে আমরা হয়তো বা হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ এগুলো কিভাবে কনস্ট্রাক্ট করতে হয় সেগুলো শিখবো। তো গত ক্লাসে আমরা ডেফিনেশন পড়েছিলাম গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের। তারপর আজকে আমি আবার একটু রিমাইন্ড করতেছি। সো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন ইজ দ্য মেথড অফ প্রেজেন্টিং numerical information in visual form through charts, graphs or diagrams. তো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমাদের কি করে, নিউমেরিক্যাল ইনফরমেশন, ঠিক আছে, যেগুলাকে রিপ্রেজেন্ট করে কিসের মাধ্যমে, গ্রাফ, চার্টস বা ডায়াগ্রামের মাধ্যমে। and it makes complex data easy to understand and accelerates analysis, এবং এটা কমপ্লেক্স ডাটাকে খুব সহজে আন্ডারস্ট্যান্ড এবং সহজে অ্যানালাইজ করার জন্য প্রসিড করে। সো কেন আমাদের দরকার? গ্রাফিক্যাল মেথড প্রোভাইড a visual representation of data and help researchers understand and identify patterns, trend, distributions more effectively. সো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বা মেথড আমাদের ডাটাকে সুন্দর মতো পিকচার বা গ্রাফের মাধ্যমে, প্রেজেন্টের মাধ্যমে খুব সহজে রিসার্চারদের বুঝতে সুবিধা করে, অথবা প্যাটার্ন বা ট্রেন্ডস এগুলো আইডেন্টিফাই করতে সুবিধা করে বা হেল্প করে, এবং খুব সহজেই ইফেক্টিভ ডিসিশন নেওয়া যেতে পারে। So graphs transform raw data বা raw numbers into visual stories that are instantly meaningful. So গ্রাফের মাধ্যমে যেভাবে আমরা ডাটাকে ভিজুয়াল স্টোরির মধ্যে প্রেজেন্ট করি, সেখান থেকে খুব সহজেই আমরা বুঝতে পারি আসলে কোথায় কি হচ্ছে। সো টাইপস অফ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, আমরা লাস্ট ক্লাসে শিখেছি আমাদের মেইনলি আমরা পাঁচটা মেথড শিখবো। একটা হচ্ছে বার চার্ট, পাই চার্ট, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। তো লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম বার চার্ট এবং পাই চার্ট। আজকে আমরা শিখবো হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ অ্যান্ড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। ওকে, সো এগুলো আমরা ডেফিনেশন শিখবো এবং ইউজ শিখবো, এবং শেষে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাবো কিভাবে আমরা হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ ড্র করতে পারি। সো প্রথমে হচ্ছে আমাদের হিস্টোগ্রাম। So simple definition histogram. The histogram is a graphical representation of a continuous frequency distribution using adjacent rectangular bars where class intervals are placed on the horizontal axis and frequencies are represented on the vertical axis. So এখানে আমরা যেটা করি, ওকে, সো কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এবং এখানে বারগুলো কি হবে, রেক্টাঙ্গুলার, এবং এটা পাশাপাশি থাকবে। এবং যেখানে আমরা আমাদের ক্লাস ইন্টারভালকে এক্স এক্সিসে দিব আর ক্লাস ফ্রিকোয়েন্সিকে আমরা হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর দিব। এবং বার চার্টের সাথে পার্থক্য কি, আনলাইক এ বার চার্ট দ্যার ইজ নো গ্যাপ বিটুইন দ্য বার্স বিকজ হিস্টোগ্রাম রিপ্রেজেন্টস কন্টিনিউয়াস ডাটা। সো বার চার্টে কিন্তু আমাদের দুইটা বারের মধ্যে গ্যাপ ছিল, বাট হিস্টোগ্রামে কিন্তু কোনো গ্যাপ থাকবে না। কারণ কি? কারণ হিস্টোগ্রাম কন্টিনিউয়াস ডাটার জন্য বেসিক্যালি আমরা ইউজ করে থাকি। ইউজেস কি কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন গ্রাফিক্যালি। তো কন্টিনিউয়াস যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সেগুলোকে আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে পারি। আন্ডারস্ট্যান্ড দ্য শেপ অ্যান্ড প্যাটার্ন অফ ডাটা ডিস্ট্রিবিউশন। তো ডাটা ডিস্ট্রিবিউশনের শেপ এবং প্যাটার্নকে বোঝা যায় এই গ্রাফের মাধ্যমে। আইডেন্টিফাই ক্লাস ইন্টারভাল উইথ দ্য লার্জেস্ট ফ্রিকোয়েন্সি, এবং ক্লাস ইন্টারভাল উইথ লার্জেস্ট হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আইডেন্টিফাই করা যায়। অ্যানালাইজ দ্য স্প্রেড অ্যান্ড ভেরিয়েশন অফ ডাটা। তো ডাটার মধ্যে কি রকম স্প্রেড নিয়ে যাচ্ছে বা ভেরিয়েশন সেটা আইডেন্টিফাই করা যায়। কম্পেয়ার ফ্রিকোয়েন্সিজ এবং ডিফারেন্ট ইন্টারভাল। সো বিভিন্ন ইন্টারভালের মাধ্যমে বা ইন্টারভালের মধ্যে ফ্রিকোয়েন্সিজ গুলো কিন্তু সহজেই কম্পেয়ার করা যায়। তো এটা একটা সিম্পল এক্সাম্পল অফ হিস্টোগ্রাম। গ্রাফটা দেখতে মোটামুটি এরকম হবে। তো নেক্সট আমরা যাচ্ছি
frequency curve. So frequency curve, a frequency curve is a smooth curve that represents the frequency distribution by showing the relationship between class mid values and their corresponding frequencies. So আমাদের frequency curve কি থাকবে? ক্লাস মিড ভ্যালু থাকবে এবং তার ফ্রিকোয়েন্সি থাকবে। ঠিক আছে, নর্মালি আমরা ক্লাস মিড ভ্যালু বা মিড পয়েন্টকে আমরা দিই এক্স এক্সিস বরাবর, আর ফ্রিকোয়েন্সিকে দিই আমরা ওয়াই এক্সিস বরাবর। এটা একটা সিম্পল এক্সাম্পল অফ ফ্রিকোয়েন্সি কার্ভ। ওকে, সো কোথায় কোথায় আমরা ইউজ করি? শো দ্য ওভারঅল প্যাটার্ন অফ আ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ওভারঅল প্যাটার্ন দেখায়। আন্ডারস্ট্যান্ড দ্য শেপ অফ দ্য ডিস্ট্রিবিউশনের শেপটা কেমন সেটা দেখায়। আইডেন্টিফাই পিকস অ্যান্ড কনসেন্ট্রেশন অফ ডাটা। সো এটার মধ্যে পিকটা কোথায়? ফর এক্সাম্পল এখানে দেখা যাচ্ছে 12 হচ্ছে এখানকার পিক। দেন কম্পেয়ার ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। সো এখানে আমরা একসাথে একের বেশি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কম্পেয়ার করতে পারি। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, চাইলে আমরা এখানে আর একটা গ্রাফ আঁকা কিন্তু কম্পেয়ার করতে পারি যে কোনটার মধ্যে বেশি ফ্রিকোয়েন্সি, কোনটার মধ্যে কম। দেন অ্যানালাইজ ট্রেন্ডস ইন কন্টিনিউয়াস ডাটা। সো কন্টিনিউয়াস ডাটার মধ্যে এটা ট্রেন্ডকে অ্যানালাইজ করতে পারে। ওকে, নেক্সট হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। সো এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ অলসো কল্ড অ্যান অজাইভ, হ্যাঁ অজাইভ কার্ভ এটার নাম বলা হয়, is a graph that represent cumulative frequencies against class boundaries. So cumulative frequency তে আমাদের ক্লাস বাউন্ডারি লাগবে এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে। সো এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। যেমন এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভের। সো অন দ্য হরিজন্টাল এক্সিস আমাদের লাগবে আপার ক্লাস বাউন্ডারি, অ্যান্ড অন দ্য ভার্টিক্যাল এক্সিস উই নিড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ওকে, তো এটা আসলে আমরা তৈরি করে দেখাবো কিভাবে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ ড্র করবো। কোথায় কোথায় আমরা ইউজ করি বা ইউজ দরকার? মিডিয়ান, ফাইন্ড মিডিয়ান, কোয়ার্টাইলস অ্যান্ড পার্সেন্টাইলস। সো এই গ্রাফের মাধ্যমে আমরা মিডিয়ান বা কোয়ার্টাইলস বা পার্সেন্টাইল বেস করতে পারবো। শো কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন অফ ডাটা। সো ডাটার কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন দেখানো যেতে পারে। ডিটারমিন দ্য নাম্বার অফ অবজারভেশনস বিলো অর অ্যাবাভ এ স্পেসিফিক ভ্যালু। সো একটা ডিস্ট্রিবিউশনের কত পার্সেন্ট একটা নির্দিষ্ট ভ্যালুর নিচে আছে সেটা যেমন মেজার করা যায়, এটা হলো নিচের দিকে, আবার উপরের দিকে কত সেটাও কিন্তু মেজার করা যায়। দেন অ্যানালাইজ দ্য পজিশন অফ ডাটা ভ্যালুস। সো ডাটা ভ্যালুর পজিশন অ্যানালাইজ করে, ঠিক আছে, কোথায় অবস্থান করতেছে সেটা দেখায়। দেন আন্ডারস্ট্যান্ড হাউ ফ্রিকোয়েন্সিস অ্যাকুমুলেটেড ওভার ইন্টারভাল। সো এটা আবার দেখা যায় যে ইন্টারভালের ওভারে কিভাবে ফ্রিকোয়েন্সি অ্যাকুমুলেট হয়ে থাকে। তো সেগুলো হচ্ছে আমাদের ইউজ। সো আমরা তিনটা গ্রাফের মধ্যে সিম্পল কম্পারিজন করতে পারি, কোথায় আসলে কিভাবে ইউজ হয়, কিভাবে দেখতে কেমন, ঠিক আছে, সেগুলো আমরা এখানে ডিসক্রাইব করতেছি। তো হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ অ্যান্ড cumulative frequency curve. The purpose: histogram shows frequency distribution, a frequency curve shows distribution pattern, and cumulative frequency curve shows accumulated frequency. Graph type: so rectangular bars, histogram হলো rectangular, frequency curve হলো smooth curve, আর cumulative frequency curve হলো cumulative curve. Then data used: frequency distribution ইউজ হয় হিস্টোগ্রামের জন্য, and cumulative frequency distribution হয় কার্ভের জন্য, and cumulative frequency distribution ইউজ হয় cumulative frequency কার্ভের জন্য। Then main use: identify modal class and variation. So ডাটার মধ্যে modal class এবং ভেরিয়েশনের জন্য হিস্টোগ্রাম বেশি ইউজ হয়। Then compare distribution patterns. So ডিস্ট্রিবিউশনের মধ্যে প্যাটার্ন কম্পেয়ার করার জন্য এটা বেশি ইউজ হয়। আর cumulative frequency কার্ভ আমাদের মিডিয়ান, কোয়ার্টাইলস বা পার্সেন্টাইলস বের করার জন্য বেশি ইউজ হয়। Then representation: ফ্রিকোয়েন্সি বাই ক্লাস ইন্টারভাল। সো ক্লাস ইন্টারভাল এবং ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা এটা বের করব। আর ফ্রিকোয়েন্সি বাই ক্লাস মিড ভ্যালু, সো এখানে আমাদের ক্লাস মিড ভ্যালু এবং ফ্রিকোয়েন্সি লাগবে। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে আমাদের
কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এবং প্লাস বাউন্ডারি লাগবে। সো এগুলো আমাদের পার্থক্য, এটা মনে রাখতে হবে। সো এখন আমরা একটা এক্সাম্পল নিব, যে এক্সাম্পল দিয়ে ডাটা দিয়ে আমরা আমাদের এই তিনটা গ্রাফ আজকে আঁকবো। ওকে, সো ফর এক্সাম্পল এটা একটা আমাদের কাল্পনিক ডেটা, ক্লাস ইন্টারভাল দেওয়া আছে, হ্যাঁ, 50 to 60, 60 to 70, 70 to 80, দেন 80 to 90, 90 to 100, এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ফর এক্সাম্পল 4, 8, 12, 10, 6। ওকে, এখন এই আমাদের ডাটা ইউজ করে এখন আমরা, হ্যাঁ, এই ডাটা ইউজ করে এখন আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা এটা দেওয়া আছে, এটা ইউজ করে আমরা হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ ড্র করা শিখব। তো এখন আমি চলে যাচ্ছি ওয়ার্ড ফাইলে, যেখানে আমাদের কলাম তৈরি করতে সুবিধা হবে। সেই যে আমাদের গিভেন ডাটা, এখান থেকে আমরা এখন তিনটা গ্রাফ, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ, এই তিনটা ড্র করব। ওকে, সো আমি এখানেই ড্র করব। সো আশা করি দেখা যাচ্ছে। সো প্রথমে আমাদের হিস্টোগ্রাম। সো হিস্টোগ্রামের জন্য আমাদের লাগবে, আমরা ডেফিনেশনে বললাম হিস্টোগ্রামে লাগবে আমাদের কি, ক্লাস ইন্টারভাল লাগবে অ্যান্ড ফ্রিকোয়েন্সি লাগবে। ঠিক আছে, তো সে দুইটা যেহেতু দিয়ে দেওয়া আছে, সো এখানে আমাদের নতুন করে কোনো কলাম তৈরি করার দরকার নেই। সো এখানে আমি ড্র করতেছি। সো আমরা কি করব, হ্যাঁ, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস আমরা রেডি করব। সো এক্স এক্সিস থাকবে আমাদের ক্লাস ইন্টারভাল, ওকে, আর ওয়াই এক্সিস থাকবে আমাদের ফ্রিকোয়েন্সি। সো আমাদের ক্লাস ইন্টারভাল সেখানে যদি আমরা 0 0 দেই, দেন শুরু হয়েছে 50 থেকে 100 পর্যন্ত। সো আমরা দিতে পারি 6টা না 5টা ক্লাস, 5টা ক্লাস। সো 1, 2, 3, 4, 5। সো ওকে, সো 50, দেন 60, দেন 70, দেন 80, দেন 90, দেন 100। সো আমরা ক্লাস ইন্টারভাল দিলাম। এদিকে আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 12। ওকে, সো আমরা 12 পর্যন্ত গড় রাখবো মিনিমাম। সো আমরা 2 ডিফারেন্সে নেই। সো 2, 4, 6, 8, 10, 12 and 15। 2, 4, 6, 8, 10, 12 and 14। So, আমরা পেয়ে গেলাম। এখন আমাদের এখানে একটা বিষয় দেখতে হবে, যে এখানে অনেকটা গ্যাপ, হ্যাঁ, 0 থেকে 50 অনেক গ্যাপ। তো যখন এরকম আমাদের অনেক গ্যাপ থাকবে, এখানে আমরা সুন্দর মতো দুটো দাগ দিয়ে দিব। এর অর্থ বোঝাবে যে 0 থেকে 50 পর্যন্ত যত ভ্যালু আছে সবগুলোই এই গ্যাপের মধ্যে রয়ে গেছে। ওকে, তো এখন আমাদের হিস্টোগ্রাম ড্র করার জন্য আমরা কি করব, আমাদের প্রথম যে ক্লাস ইন্টারভাল 50 to 60, এর এগেনস্টে ফ্রিকোয়েন্সি কত, 4। সো আমরা 50 to 60 বরাবর দেখবো যে 4 কোথায়। সো 50 to 60 বরাবর আমরা দেখবো যে 4 হচ্ছে কোথায়, আমাদের এই যে 4, এক্স ওয়াই এক্সিসে 4 হচ্ছে এখানে। সো আমরা এই বরাবর প্রথমে একটা পয়েন্ট দিয়ে দেবো বা দাগ দিয়ে দেবো। দেন আমরা 50 থেকে এটাকে একটু উপরে উঠাবো, আবার 60 থেকে উপরে উঠাবো। দেন এই দুইটা লাইন যোগ করে দেবো। তাহলেই কিন্তু আমরা প্রথম যে বারটা পেলাম সেটা হলো 50 to 60 ক্লাস ইন্টারভালের জন্য ফ্রিকোয়েন্সি হলো 4। দেন সিমিলারলি আমরা যাবো 60 to 70।
তো 60-70 জন্য ফ্রিকোয়েন্সি কত 8, সো আমরা প্রথমে আগে 60-70 বরাবর গিয়ে উপরে 8 বরাবর একটা আগে আমরা দাগ দিয়ে নিব। দেন 60 যেটা লাইন সেটাকে আর একটু এক্সটেন্ড করে উপরে উঠাবো। দেন 80 থেকে আমরা আস্তে আস্তে উপরে উঠাবো। দেন দুইটাকে আমরা যোগ করে দিব। তাহলে হয়ে গেল আমাদের সেকেন্ড ক্লাসের জন্য ফ্রিকোয়েন্সি 8। দেন পরে কত হচ্ছে 70-80, সেটা হচ্ছে 12। সো আমরা আবার 70-80 মাঝামাঝি গিয়ে 12 বরাবর একটা দাগ দিয়ে দিব। দেন আবার আমরা 70 যে ঘর সেখান থেকে উপরে টানবো, উপরে আবার 80 থেকে আমরা সোজা সামনের দিকে উপরের দিকে যাব। তারপর এই দুইটাকে আমরা যোগ করে দিব। ঠিক আছে, সো এটা হলো আমাদের 12। দেন ফর 80-90 কত 10। সো প্রথমে আমরা 80-90 বরাবর গিয়ে 10 গিয়ে দাগ দিব। সো এটা আমাদের 10 ছিল। সো আমরা মোটামুটি এইখানে একটা দাগ দিয়ে দিলাম। তো 80 থেকে তো টাক টানাই আছে 12 পর্যন্ত, সো এখানে টানতে হচ্ছে না। সো আমরা 90 বরাবর দাগ টানবো মোটামুটি 10 পর্যন্ত। সো এখন আমরা এই 2 পয়েন্ট যোগ করে দেবো, তাহলে কিন্তু আমরা 80-90 জন্য যে 10 প্লাস ফ্রিকোয়েন্সি সেটা পেয়ে গেলাম। দেন 90-100 সেটা কত 6। তো আমরা আবার 90-100 এর মাঝামাঝি 6 বরাবর প্রথমে একটা পয়েন্ট দিয়ে নেব। দেন 100 থেকে আমরা 6 বরাবর একটা দাগ টানবো। তারপরে 90-র সাথে এটা যোগ করে দিব। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গ্রাফ হিস্টোগ্রাম। সো আমাদের গ্রাফের নাম কি? গ্রাফের নাম হলো হিস্টোগ্রাম। তো আশা করে বোঝা গেল আমরা কিভাবে হিস্টোগ্রাম ড্র করলাম, এবং আমি আশা করি আপনারা পারবেন। ওকে, তো হিস্টোগ্রাম আমরা আঁকে ফেললাম। দেন আমরা চলে যাচ্ছি পরেরটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ। সো ফ্রিকোয়েন্সি কার্ভ আঁকতে গেলে আমাদের এখানে ফ্রিকোয়েন্সি লাগবে আর একটা লাগবে হচ্ছে ক্লাস মিড ভ্যালু। তো সেটা আমরা এখন দেখাবো কিভাবে আমরা মিড ভ্যালু বের করব। ওকে, সো এগুলো আমরা সবকিছুই ডিলিট করে দিচ্ছি। সো মিড ভ্যালু বের করতে গেলে ফার্স্ট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আপার লিমিট এবং লোয়ার লিমিটের এভারেজ। তো এই জন্য আমি আর একটু বড় করতেছি স্ক্রিন, একটু টেনে টেনে ছোট করতেছি। ওকে, সো আমাদের ক্লাস ইন্টারভাল এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। আমাদের একটা লাগবে কলাম, নেক্সট কলাম আমরা একটা দিব। হ্যাঁ, এটাও আমরা শিখতে পারি। ইনসার্ট করব রাইট সাইডে একটা কলাম, যেটার নাম দেবো আমরা মিড ভ্যালু। ওকে, সেই কলামের নাম হলো আমাদের মিড ভ্যালু। এখন আমরা মিড ভ্যালু কিভাবে পাবো? সো মিড ভ্যালুর ফর্মুলা হচ্ছে, হ্যাঁ, আমি এখানে লিখে দেই। মিড ভ্যালু সমান সমান আপার লিমিট প্লাস লোয়ার লিমিট দেন ডিভাইডেড বাই 2। ওকে, সো আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2। সো আমাদের ফার্স্ট ক্লাসের আপার লিমিট হলো কত? ফার্স্ট ক্লাস আপার লিমিট হলো 60, লোয়ার লিমিট হলো 50। সো এই দুটো আমরা যদি প্রথমটা বের করে দেখাই, তাহলে 60 প্লাস 50 দেন ডিভাইডেড বাই 2। তো যোগ করলে 110 ডিভাইডেড বাই 2 মানে 55। সো প্রথম ক্লাসের আপার মিড ভ্যালু কত পেলাম আমরা? 55। সেভাবে আমাদের প্রতিটা ক্লাসেরই মিড ভ্যালু বের করতে হবে। তো আশা করি বোঝা গেল আপার লিমিট এবং লোয়ার লিমিটের মাধ্যমে কিভাবে আমরা মিড ভ্যালু পেলাম। সো আমি আবার বলতেছি, মিড ভ্যালু সমান সমান আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2। সো আমরা প্রতিটা ক্লাসের আপার লিমিট লোয়ার লিমিট যোগ করে দেন 2 দিয়ে ভাগ করে মিড ভ্যালু পাবো। ওকে,
সেটা আমি মুছে দিয়ে আমি ভ্যালুগুলো এখানে বসাচ্ছি। সো প্রথম ক্লাসের আপার লিমিট লোয়ার লিমিট যোগ করে দিতে ভাগ করলে আমরা পেলাম 55, দেন পরেরটা হলো 65, দেন 75, দেন 85, দেন 95। সেইগুলো আমাদের মিড ভ্যালুগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা গ্রাফে চলে যাচ্ছি। সো আগের মতোই আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর আমরা আগে দাগ কেটে নিব। সো এখন হচ্ছে আমাদের লাগবে কি মিড ভ্যালু, এক্স এক্সিস বরাবর মিড ভ্যালু। সো এখানে আমাদের 0 0 পয়েন্ট, এখানে আমরা দুটো দাগ দিয়ে নেব। দেন হচ্ছে 55, 65, 75, 85, 95 এগুলা দিব আমরা। এদিকে আমাদের হাইস্ট ফ্রিকোয়েন্সি 12, আমরা 12 পর্যন্ত আনবো। এদিকে হলো ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আচ্ছা, আমি কম লেখার সাথে স্মল এফ দিচ্ছি, ফ্রিকোয়েন্সিকে আমরা স্মল এফ দ্বারা ডিনোট করি। হ্যাঁ, এটা আমরা এখানে লিখে দিতে পারি। এদিকে হলো ফ্রিকোয়েন্সি, সো আমরা 12 পর্যন্ত যাব। সো 2, 4, 6, 8, 10, 12 and 14। সো 2, 4, 6, 8, 10, 12, 14। ওকে, সো এগুলো আমাদের আমরা স্কেলিং করে ফেললাম। এদিকে আমরা লিখবো 55, দেন 65, দেন 75, দেন 85, দেন 95। সো আমরা স্কেলিং ডান। যখন আমরা কি করবো, আমাদের মিড ভ্যালু 55, ওকে, তার এগেনস্টে ফ্রিকোয়েন্সি কত 4, সেটা আমরা এখন বসাবো। এখন আমরা এক্সাক্ট 55 এগেনস্টে আমরা সরাসরি উপরে যাব এবং এক্সাক্ট 4 যেখানে সেখানে একটা পয়েন্ট দিয়ে দিব। সো এখানে আমরা পয়েন্ট দিয়ে দিলাম। সেটাই হলো আমাদের ফার্স্ট পয়েন্ট ফর মিড ভ্যালু 55 এবং ফ্রিকোয়েন্সি 4। দেন পরে হলো 65 অ্যান্ড ফ্রিকোয়েন্সি হলো 8। তো 65 বরাবর আমরা যাব এবং 8 বরাবর একটা আবার পয়েন্ট দিয়ে দিব। দেন 75 এর এগেনস্টে কত 12। তো 75 এর এগেনস্টে যদি আমরা যাই, মোটামুটি আমরা এই জায়গায় একটা ফোঁটা দিয়ে দেবো। দেন 85 এর এগেনস্টে হচ্ছে 10। সো 85 দেন হচ্ছে 10। সো আমরা এখানে একটা দাগ দিয়ে দেবো। দেন 95 এগেনস্টে কত 6। সো 95 দেন হচ্ছে 6 ফর এক্সাম্পল এখানে। এখন কি করবো, লাস্টলি আমরা এই পয়েন্ট গুলা যোগ করে দেবো। এটা যেহেতু কার্ভ, আমরা হাতে দিলেই হবে, আঁকা বাঁকা করলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের গ্রাফ, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি কার্ভ। সো আশা করি বোঝা গেল কিভাবে আমরা ফ্রিকোয়েন্সি কার্ভ ড্র করব, ঠিক আছে। তো আমরা আবার বলতেছি, আমাদের মিড ভ্যালু প্রথমে বের করতে হবে। ডাটার মধ্যে ফ্রিকোয়েন্সি এবং ক্লাস ইন্টারভাল দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের মিড ভ্যালুটা বের করতে হবে। মিড ভ্যালু বের করতে পারলে দেন আমাদের এক্স এক্সিসে আমরা মিড ভ্যালু দেবো, ওয়াই এক্সিসে আমরা ফ্রিকোয়েন্সি দেবো। তারপরে মিড ভ্যালুর এগেনস্টে ফ্রিকোয়েন্সি বসিয়ে বসিয়ে আমরা আমাদের ফ্রিকোয়েন্সি কার্ভ ড্র করব। তো আশা করি বোঝা গেল আমরা কিভাবে ফ্রিকোয়েন্সি কার্ভ ড্র করলাম। ওকে, সো নেক্সট আমরা চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। তো এগুলো আমি সব ক্লিয়ার করে দিচ্ছি। সো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভের জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সো আমি এখানে আরেকটা কলাম যোগ করতেছি, সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ওকে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা অনেক সময় ক্যাপিটাল এফ স্মল সি দ্বারা লিখে থাকি। সো আমরা এটা ছোট ছোট করি যাতে আমাদের গ্রাফ আঁকতে জায়গা কম লাগে। আচ্ছা,
সো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা কিভাবে পাবো? নর্মালি খুবই সহজ। কিউমুলেটিভের বাংলা হলো যোজিত গণসংখ্যা, দ্যাটস ওয়াই আমরা কি করবো, যোগ করে করে পাবো। তো ফার্স্ট ক্লাসের ফ্রিকোয়েন্সি যা আছে তাই, সো ফার্স্ট ক্লাস ফ্রিকোয়েন্সি 4, সো আমরা 4 লিখবো। দেন 4 + 8, 4 এর সাথে 8 যোগ করলে হচ্ছে 12, সো আমরা 12 লিখবো। দেন 12 এর সাথে 12 যোগ করলে হচ্ছে 24, সো 24 লিখবো। দেন 24 এর সাথে 10 যোগ করলে হচ্ছে 34, 34 লিখবো। দেন লাস্টলি 34 + 6 হচ্ছে 40। এভাবে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পেয়ে যাব। আশা করি বোঝা গেল। আমরা আবার বলতেছি, ফার্স্ট ক্লাস ফ্রিকোয়েন্সি যা আছে তাই আমরা এখানে বসাবো। দেন ফার্স্ট ক্লাস ফ্রিকোয়েন্সি প্লাস সেকেন্ড ক্লাস ফ্রিকোয়েন্সি, সো 4 + 8, দিস ইজ 12। দেন 12 + 12, সেটা হচ্ছে 24। 24 + 10, যেটি হচ্ছে 34। 34 + 6, দিস হচ্ছে 40। তাহলে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম। আর এগুলো হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভাল, ঠিক আছে। তো ক্লাস ইন্টারভালের মধ্যে আমাদের 50 কে লোয়ার লিমিট আর 60 কে হলো আপার লিমিট। সো 60 হলো এখানে লোয়ার লিমিট, 70 হলো আপার লিমিট। সো ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস অ্যান্ড ফিফথ ক্লাস। সো আমাদের 5টা ক্লাস আর লোয়ার লিমিট এবং আপার লিমিট আছে। তো আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ ড্র করতে গেলে অবশ্যই আমাদের আপার লিমিটের এগেনস্টে আমরা আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলো বসাবো। ঠিক আছে, মনে থাকবে। আমরা আবার বলতেছি, আপার লিমিটের এগেনস্টে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বসাবো। তো সেটা আমরা এখন দেখাচ্ছি। তো আগের মতো আমরা দাগ টেনে নিচ্ছি। ওকে, সেখানে আমাদের 0 0, এখানে আমরা দুটো দাগ দিয়ে নেব। সো এইদিকে হচ্ছে আমাদের আপার লিমিট, এক্স এক্সিসে দিব আমরা আপার লিমিট। ওকে, সো আমরা প্রথমটা দাগ দিলাম, তারপরে হচ্ছে আমরা 60, 70, 80, 90 and 100। হ্যাঁ, এইদিকে আমাদের হাইয়েস্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এখন হয়ে গেছে 40। সো আমাদের কিন্তু 40 পর্যন্ত যেতে হবে। সো এদিকে আমরা স্কেলিং দিলাম এফসি, মানে এফসি মানে কি, এফসি মানে হলো কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ওকে, তো আপনারা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লিখবেন। আমি শর্ট করে লিখতেছি যেহেতু মাউস দিয়ে লিখতেছি। সো এখন হচ্ছে আমাদের 40 পর্যন্ত যেতে হবে। সো আমরা 5 ডিফারেন্সে যাই। হ্যাঁ, সো 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45। ওকে, সো আমরা এখন স্কেলিং করতেছি। সো 5, 10, 15, 20, 25, 30, 35, 40 অ্যান্ড 45। আমরা একটু বেশি নিব, ঠিক আছে। আর এদিকে হচ্ছে আমাদের আপার লিমিট। প্রথমে কিন্তু আমরা এখানে বসাবো না, আমরা পরেরটাতে এখান থেকে শুরু করবো। আপার লিমিট কত? প্রথমে আপার লিমিট হচ্ছে 60। ওকে, এটা হলো আমাদের আপার লিমিট। এগুলো হচ্ছে আপার লিমিট, সেগুলো আমরা বসাবো। দেন হলো 70, দেন 80, দেন 90 অ্যান্ড লাস্টলি হচ্ছে 100। ওকে, সো এভাবে আমরা আমাদের আপার লিমিট গুলা এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলো বসিয়ে দিলাম। এখন দেখেন আমাদের আপার লিমিট যখন 60, আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 4। তো আমরা এখন 60 এগেনস্টে 4 বসাবো। তো আমাদের ওয়াই অ্যাক্সিসে কিন্তু 4 নাই, আছে 5। তো আমরা 4 হচ্ছে 5 এর একটু নিচে। সো আমরা প্রথমেই 5 এর একটু নিচে একটা দাগ দিয়ে নেবো। সো দিস ইজ 4। তো 60 এগেনস্টে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 4 বসালাম। দেন আমাদের ক্লাস ইন্টারভাল আপার লিমিট সেটা হচ্ছে কত? 70। 70 এগেনস্টে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 12। সো আমরা 12তে বসাবো। সো 70 এগেনস্টের উপরে আমরা 10, 10-এর একটু উপরে আমরা নেব 10 এবং 15-এর মাঝামাঝি, মোটামুটি সেটা হচ্ছে 12। সো আমরা এখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম। দেন আমরা যাব 80-র ঘরে। সো 80-র জন্য কত? 80-র এগেনস্ট হচ্ছে 24। সো আমরা 80 এগেনস্টে যাবো 80, দেন 20, দেন 25। সো 25-এর একটু নিচে সেটা হলো আমাদের 24। সো আমরা এখানে একটা দাগ দিয়ে দিলাম। দেন 24 এবং 70, সরি 24 ডান। দেন হচ্ছে 90-র জন্য কত? আমাদের 90-র জন্য হলো 34। সো 90-র ঘরে আমরা চলে গেলাম। দেন 90 বরাবর যাব 34। সো 34 হলো 35-এর একটু নিচে।
So, আমরা মোটামুটি আইডিয়া করে এখানে দিয়ে দিলাম। লাস্ট হচ্ছে কত আমাদের 100। সো 100 এর এগেনস্টে কত, কিউনেটিভ ফ্রিকোয়েন্সি 40। সো আমরা 40 বরাবর চলে যাব। সো 100 দেন চলে যাব 40 পর্যন্ত। সো মোটামুটি ধরে নিলাম এইখানে। তো আমরা আমাদের পয়েন্ট গুলো বসানো হয়ে গেলে এখন আমরা এই সবগুলো পয়েন্ট যোগ করব। তাহলে এই হলো আমাদের মোটামুটি কার্ভ আঁকা শেষ। তো লাস্ট একটা বিষয় শুধু মনে রাখতে হবে, যেহেতু আমাদের এই ডাটার মধ্যে এই 50 ভ্যালুটা আছে, তো এটা আমরা আসলে না দিলেই যে এখানে ফাঁকা লাগে, গ্যাপটুকু ফাঁকা লাগে, এই জন্য আমরা 50টাকে এই জায়গায় বসিয়ে দেব। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পরে এটাকে আমরা যোগ করে দেব। তাহলে এখন আমাদের এই কার্ভটা একদম প্রথম ভ্যালু থেকে শুরু করে লাস্ট ভ্যালু পর্যন্ত হলো। তাহলে গ্রাফটা সুন্দর হবে। তাহলে আশা করি বোঝা গেল কিভাবে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ ড্র করলাম। ঠিক আছে, গ্রাফের নাম হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। তাহলে আমরা আবার বলতেছি, আমাদের এক্স এক্সিসে আমরা দিব আপার লিমিট এবং ওয়াই এক্সিসে দিব আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তারপরে আমরা সুন্দর করে বসাবো। কেউ কিন্তু ভুল করে এই 50টা আগে বসিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু অনেকেই গ্রাফ আঁকার সময় এখান থেকে শুরু করে তখন কিন্তু তার গ্রাফে এরকম চলে যাবে। তাই জন্য আপনারা 50 যে লোয়ার লিমিট অফ দ্য ফার্স্ট ক্লাস সেটা সবার শেষে দেখবেন, তাহলে আপনার গ্রাফ সুন্দর মতো হয়ে যাবে। তো আশা করি বোঝা গেল কিভাবে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ ড্র করলাম। ওকে, আমরা শিখে ফেললাম আমরা এই গিভেন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে কিভাবে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ ড্র করতে হয়। তারপরে যদি কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। তো এখন আমরা আবার পাওয়ার পয়েন্ট স্লাইডে চলে যাচ্ছি। তো আমরা এই ডাটা থেকে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ ড্র করলাম। তো নেক্সট এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। এটা আপনাদের কাজ থাকলো, আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে এই গিভেন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে আপনি হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ ড্র করবেন। তো আজকে আমরা শিখলাম কিভাবে হিস্টোগ্রাম কি বা কিভাবে ড্র করতে হয়, এর ইউজ কি, সিমিলারলি ফর ফ্রিকোয়েন্সি কার্ভ অ্যান্ড ফর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। ঠিক আছে, সো নেক্সট আমরা নেক্সট ক্লাসে শিখবো মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তো আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে আমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের যে শেষের 3টা গ্রাফ ছিল, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ, তাদের ডেফিনেশন, তাদের ইউজ এবং তাদের কিভাবে ড্র করতে হয় সেগুলা। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি সবাই ঠিক মতো বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।